খুব হট নাকি? না, এখন এখন রিকোয়েস্ট ঠিক হয়েছে। যদি এখন বেশি হট হওয়ার কথা, এখন হট হয়ে আছে, কারণ রেকর্ডিং এখন কনভার্টিং চলতেছে। আগের ক্লাসটা রেকর্ড করছিলাম না, এটা কনভার্টিং হচ্ছে এখন। ফলে এখন র্যামের উপর প্রচুর বেশি চাপ পড়তেছে, প্রসেসরের উপর, কিন্তু এখন হ্যাং করছে না। যাই হোক, তো 11 নম্বর রুলসটা হচ্ছে এটা, যে যখন একটা সাবজেক্টের সাথে অ্যালং উইথ দিয়ে অথবা টুগেদার উইথ দিয়ে অথবা ইন এডিশন ইন এডিশন টু দিয়ে অথবা এরকম আরো কিছু আছে না, টুগেদার উইথ লিখেছি, অ্যালং উইথ লিখেছি, ইন রিলেশন টু লিখেছি, অ্যাজ ওয়েল এস ইত্যাদি দিয়ে এক বা একাধিক সাবজেক্ট যুক্ত থাকে, তখন ভার্ব কি হয়, সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার হবে। সিঙ্গুলার। কেন, ব্যাখ্যাটা কি? কারণ কাজটা কে করেছে? ধরেন ধরেন বললাম এক্সাম্পলতে কাদম আলী along with his students, কাদম আলী along with his students, এখন হিজ হলো কেন, হার হলো, দেয়া হলো না কেন? along with his students হলো কেন, দেয়ার স্টুডেন্টস হলো না কেন? এটা বোঝা যায় যে এটা হিজ হবে। ভাই কদম আলী তো একজনই। রাইট, কদম আলী একজন। আচ্ছা, পরে লিখলাম কি, কদম অ্যালং আলী উইথ। একটু ভালো সময় পার করে, হ্যাঁ, এনজয় গুড টাইমস। এনজয় হবে নাকি এনজয় হবে? এটা তো এনজয়েস হবে। তাকে বলেন আপনারা কি তাল মিলাতে পারছেন কিনা, লাইনে আছেন নাকি একদম লাইন ছাড়া হয়েছেন? ভাই কার হেডফোনে বেশি আওয়াজ হচ্ছে জানি। এনজয় করে লিখেছি, এই এনজয়টা কি, সিঙ্গুলার? এনজয়েস হওয়ার কথা ভাই। না, এরকম কথা বলবো না। তহিদ আনসার দেন, এই এনজয় শব্দটা কি সিঙ্গুলার ভার্ব না প্লুরাল ভার্ব? স্যার এটা হচ্ছে বলে তো, এটা হচ্ছে স্যার প্লুরাল পড়ে এটা। plural verb। কেন কিভাবে বুঝলাম plural verb? কারণ ভার্ব হইলে এস বা ইএস যুক্ত থাকে লাস্টে, এটা আছে প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল। এখন আমি বলছি কি, যে যদি কদম আলী একজন ব্যক্তি, একজন সাবজেক্ট যখন অ্যালং উইথ দিয়ে অন্য আর অনেকের সাথে যুক্ত হবে, তখন মূলত কাজটা করেছে কি একজন, সাথে অন্যদেরকে নিয়ে করছে এটা আমার ভাবার দরকার নাই, করছে কি মূলত একজন। এই জন্য এটা একজনের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম হলে এনজয়েস হয়, এনজয়েস গুড টাইমস। কার কোনো প্রশ্ন আছে? নাই? তাহলে আমরা নেক্সট ইয়েতে যাই, 12 নম্বর রুলস। এনি অথবা সাম প্লাস বডি,
এটা কি? এটা হচ্ছে যখন এনিবডি, সামবডি এগুলো লিখি, সবগুলো লিখি একটা একটা করে আস্তে আস্তে। এনিবডি, somebody, anyone, someone, somebody. Anybody, somebody, nobody. এটা যখন আমরা লিখি, any, some or no, লিখে রাখেন। any, some, no, plus dot। ঠিক আছে? তো anyone then বলে দিচ্ছি। আচ্ছা আপনারা কি ঘুমায় গেছেন নাকি? বুঝলাম না। বাবা বলতেছি anybody, কিন্তু anyone আমরা বলে লিখছি, কেউ বললেন না। anybody, somebody, nobody, anyone, someone, no one ইত্যাদি যখন থাকবে, anything, everything, something লিখি। anything, something, something is happening নাকি something are happening? Something is. Right, nothing is happened নাকি nothing Nothing are happened? is. is, তার মানে আমরা বুঝেই গেছি যে nothing, nobody, someone এগুলো থাকলে কি, ইত্যাদি থাকলে কি হবে সব সময়? সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব হবে। ঠিক আছে? কার কোনো প্রশ্ন আছে? হ্যালো, example দিয়ে একটা। nothing is reciprocity, একটা উদাহরণ দিই, nothing has been happened। nothing is happened মানে কিছুই ঘটেনি। nothing has been happened মানে কিছুই ঘটনা হয়নি। nobody wants to die। ঠিক আছে? হ্যালো হ্যালো, স্যার DIE হবে নাকি? সরি সরি, হ্যাঁ ডিআই, এই ডাই তো রং কালার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তো সারা জীবন এই রং, ডাই রং করতে করতে এই রঙের ডাই লিখে বলছি, এটা ডাই, ডিআই ডাই অর্থ মারা যাওয়া, আর ডিওয়াই ডাই অর্থ রং। আচ্ছা বলেন, নোবডি ওয়ান্ট টু ডাই ঠিক আছে নাকি নাই? Wants হবে। বুঝলাম না, নাজিফা আবু ছাড়া কেউ কথা বলতেছে না, ঘটনা কি? কি বলেছি, সাবজেক্ট সিঙ্গুলার হবে। সিঙ্গুলার, সিঙ্গুলার মানে কি? ব্রেকে আছে ভাই। সিঙ্গুলার মানে কি? এস বাই এস যুক্ত হবে। এটা যে এস বাই এস যুক্ত হবে এটা বলেন না কেন? নোবডি ওয়ান্টস টু ডাই, কেউ ভাই নাথিং ইজ, নাথিং হ্যাজ, তারপরে নোবডি, ওটা যে ওয়ান্টস হবে এটা তো আপনার ধরে নেওয়া উচিত ছিল। আমরা তো ভালো স্টুডেন্ট। আচ্ছা, তার মানে আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি এটাই যে এই যে ইজ, হ্যাজ, ওয়ান্টস এগুলা কি সিঙ্গুলার। ইজ এর প্লুরাল কি? আর। হ্যাজ এর প্লুরাল কি? হ্যাভ। ওয়ান্টস এর প্লুরাল কি? ওয়ান্ট। আচ্ছা, প্লুরাল ভার্ব আর সিঙ্গুলার ভার্ব এগুলা কি আপনারা বুঝতে পারছেন না? পারতেছি স্যার। আচ্ছা, তাহলে এটা বললেন না কেন? আমি তো রুলসে বলে দিচ্ছি সিঙ্গুলার হবে, কিন্তু আপনি বললেন না কেন যে ভাই এটা তো আপনি ওয়ান্ট লিখছেন, এটা তো প্লুরাল লিখছেন, এখানে একটা এস হবে, এটা বললেন না কেন? ওকে প্লিজ কনসেন্ট্রেট।
কনসেন্ট্রেশন না থাকলে যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমাকে বলেন, তাহলে বাদ দিই পড়া, পড়ানোই বাদ দিই, একদম টোটালি কোর্সই বাদ দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে, কোথায় ছিলাম আমরা? পড়ানো এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না ভাই, আমরা শেষ হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, 13 নম্বর রুলস আমরা লিখি যে প্লুরাল ওয়ার্ড দিয়ে ওয়ার্ড বা ফ্রেজ প্লুরাল ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে যদি নির্দিষ্ট একটি পরিমাণ দূরত্ব সময় ইত্যাদি বোঝানো হয় তবে ভার্ব সিঙ্গুলার। একটা এক্সাম্পল দিয়ে লিখি 10 মাইলস, 10 miles is not a long distance। আরে 10 মাইল কোনো ব্যাপারই না, 10 মাইল কোনো বড় দূরত্ব না। কথাটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আর কি হতে পারে এরকম একটা, আরেকটা এক্সাম্পল কেউ দেন। Ten 10 run কে is a not enough run. Runs. আবার বলেন 10 50 run is not enough runs. বা 100 runs বা 150 runs 50 is not runs, enough right runs. right, 50 runs is not enough to win against India। এক্সাম্পল নাইস, একটা এক্সেলেন্ট একটা এক্সাম্পল দিয়েছেন, থ্যাংক ইউ। দেখেন সবাই কিন্তু এটা কনফিউজ, সবাই ভুল করবো। 50 রানস মোর দেন ওয়ান টোটাল নাম্বার, তাহলে অবশ্যই আর হবে, কেন ইজ হবে? কেউ একজন বলেন কেন এটা আর হবে, কেন এটা ইজ হবে? কোনো 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 লজিক আছে? এরা 50 রানস ইজ নট এ এনাফ। হ্যাঁ এটাই লজিক। কি কারণ 50 রান বলতে 50টা রানকে বোঝায় নাই, কি বোঝাইছে জানেন? 50 রান মিলে একটা স্কোর কি বোঝাইছে? ওয়ান স্কোর, একটা সিঙ্গেল স্কোর, একটা সিঙ্গেল স্কোর বোর্ড কে বোঝাইছে। ঠিক আছে, ঠিক একই রকম যে 10 মাইলস দিয়ে কি বোঝাইছে বলেন তো? এই 10 মাইলস দিয়ে সিঙ্গেল কি বোঝাইছে বলেন তো? সিঙ্গেল কি? নির্দিষ্ট একটা দূরত্ব। ডিস্টেন্স, সিঙ্গেল ডিস্টেন্স। এই জন্য এটা ইজ হয়েছে, সিঙ্গুলার হয়েছে, এটা সিঙ্গুলার হয়েছে। যদিও এটা প্লুরাল এস আছে, তারপর এটা সিঙ্গুলার। যদিও এটা প্লুরাল, তারপর এটা সিঙ্গুলার। খুব ইম্পর্টেন্ট না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইগুলা ট্রিকি ট্রিকি জিনিসই পরীক্ষায় আসে। হোমওয়ার্ক কি নিজেরা 3টা বানাবেন এরকম আরো। আচ্ছা 14 নম্বর কালেকটিভ। কালেকটিভ, সরি কালেকটিভ না, কমন। কমন নাউন সাবজেক্ট হলে, অ্যাকচুয়ালি কমন নাউন বা কালেকটিভ নাউন দুইটাই বলা যাবে না। কি বলতে হবে জানেন? ব্র্যাকেটে লিখে রাখেন গ্রুপ ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলো গ্রুপ মিলে একটা বোঝায়। গ্রুপ ওয়ার্ডস এগুলো দেখতে সিঙ্গুলার হলেও ভার্ব প্লুরাল। যেমন কি একটা এক্সাম্পল দেই, পিপল অফ বাংলাদেশ,
বাংলাদেশের জনগণ কি হবে বলুন তো, সিঙ্গুলার নাকি প্লুরাল? যদি লিখি স্টুপিড, ইজ স্টুপিড হবে নাকি আর স্টুপিড হবে? আর হবে স্যার। আর আর স্টুপিড। এরা করোনার মধ্যেও মাস্ক নিয়ে বের হয়, মাস্ক ছাড়া বের হয়, পুলিশে বাড়ি দিলেও একটু পরে আবার দৌড়ে রাস্তায় চলে আসে। এই জন্য আমি স্টুপিড বললাম। কেউ বলবেন নিজের দেশের জনগণ স্টুপিড বলে? হ্যাঁ, এই লকডাউনের পরিস্থিতিতে এই মুহূর্তে আমার জনগণকে স্টুপিডই মনে হচ্ছে। আচ্ছা, পিপল অফ বাংলাদেশ আর স্টুপিড মানে কি? বাংলাদেশের জনগণ স্টুপিড। তাহলে যেহেতু পিপল মানে কি বহুবচন, এই জন্য আর হইলো। তারপর লিখি একটা ওয়ার্ড বলেন। কালেকটিভ ওয়ার্ড। ক্যাটেল, গরু বাছুর, গবাদি পশু। ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড অর্থ কি? ঘাস- মাঠে গবাদি পশুরা ঘাস খাচ্ছে, গরু চড়াচ্ছে, গরু চড়ে বেড়াচ্ছে। গ্রেজিং ইন দা, এই ইন দা হবে নাকি অন দা হবে? অন দা হবে। সেবন্তী আপুর কাছ থেকে জেনে নিতে হবে প্রিপোজিশনের এটা রুলসটা। আমার কথা না ভাইয়া, এটা তো ফিল্ডের মাঝেই। ফিল্ডের উপরেও তো। না, উপরে অন্ত হয় মানে কোনো কিছুর সাথে একদম টাচে থাকলে। ওরা কি টাচে নাই? ফিল্ডের সাথে টাচে নাই? এটা অন অন হবে স্যার, অন হবে। ইন দা ফিল্ড হওয়ার কথা না। কিন্তু প্লে ভিতরে হইলে কোথায়? কি হয়? প্লে হইলে কি হয়? বয়েজ আর প্লেইং ইন দা ফিল্ড নাকি অন দা ফিল্ড? আমি শিওর দুটো একই রকমই মনে হচ্ছে। না, প্লেইং ইন দা ফিল্ড হয় না? এখন তো কনফিউজ হয়ে গেলাম। এখন তো আমার এখন তো অনই মনে হচ্ছে। আপু তো পুরো কনফিউজড করে দিছে। আমি নিজেও কনফিউজ। অন হবে স্যার, অন হবে। দাঁড়া, আরে কনফিউজ না হলে তো boys শিখতে are পারবো না, playing in যত the field। কনফিউশন হবো তত ঠিকই তো শিখতে আছে, পারবো। প্লেইং তো ইনই মনে হচ্ছে, প্লেইং তো ইনই মনে হচ্ছে। প্লেইং তো আমার কাছে এরকমই মানে। আচ্ছা ভাই, একটু চেক। এটা চেক করতে হবে। ওকে, মাঠে গরুরা চড়ে বেড়াচ্ছে। আর তবে একটা বিষয় হতে পারে, এমন হতে পারে যে প্লেইং ইন দ্য ফিল্ড ইন ইন হলেও আহ, গরু চড়াচ্ছে এটা অন হইতে পারে। কারণ এই চড়ে বেড়ানোর সাথে অন মানে টাচের একটা সম্পর্ক আছে। তো খেলার সঙ্গে টাচের ওরকম সম্পর্ক নাই। এটা একটা বিষয় আছে এখানে, এটা একদম আমি এই মুহূর্তে এক্সাক্ট ব্যাখ্যা করতে পারছি না, কিন্তু এখানে একটা বিষয় আছে। মাঠে খেলা আর মাঠে গরু চড়ে বেড়ানোর মধ্যে একটু পার্থক্য আছে। চড়ে বেড়ানো মানেই হচ্ছে কি টাচ করে করে যাওয়া, খেয়ে খেয়ে যাওয়া, টাচ করে করে খেয়ে খেয়ে সামনে এগিয়ে যাওয়া। আর খেলার জিনিসটা কিন্তু একটু আলাদা, টাচ হইতে পারে নাও হইতে পারে। আর ওই যে একটা এক্সাম্পল আছে না, যে মাথার উপর দিয়ে গেলে ওভার হয়, টাচে থাকলে অন হয়, নিচে থাকলে আন্ডার হয়। এটা কিন্তু সবসময় অ্যাবসলিউটলি ট্রু না। ইয়া, সব জায়গায় ইনই দেখতেছি। ক্যাটেল আর গ্রাজিং ইন দা ফিল্ড, এটা তো আর অলওয়েজ টাচে থাকতেছে না। আচ্ছা, টাচে হুম। ছাড়া হয় কখনো কি? গরুরা কি সেখানে উড়তে উড়তে ঘাস খায়? না, তাহলে প্লেও কি উঠতে উঠতে করে ভাইয়া? হ্যাঁ, কেউ প্লেন কি উড়তে উঠতে উড়তে করে। খেলে? হ্যাঁ, উড়তে উড়তে খেলে। কেমনে? কিছু সময়ের জন্য যখন লাফ দিয়ে হেড দেয় তখন সে উড়ে না, মাঠে মাঠে আকাশে শূন্য থাকে না। গরু লাফ দিতে পারে, হয় না? গরু লাফ দেয় না। আচ্ছা, ধরো আমি এমন একটা খেলা আবিষ্কার করলাম যেখানে ওই যে অক্সিজেনের সিলিন্ডার পিছনে নিয়ে উড়ে উড়ে তারা গেম খেলবে, ফ্লাইং ফ্লাইং ফুটবল বা ফ্লাইং হ্যান্ডবল। তখন এই যে আইস আইস স্কেটিং করে না, তারা তো হাঁটে না, তারা পিছলা 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 দিয়ে দিয়ে স্কেটিং করে, পিছলা দিয়ে দিয়ে হকি খেলে, স্কেটিং হকি, পিছলা দিয়ে দিয়ে তারা ইয়ে করে, হকি খেলে। এখন আমি নতুন একটা আবিষ্কার করলাম খেলা, সেখানে একটা তোলার বল দিয়ে তারা খেলবে। শূন্যের মধ্যে তারা প্রত্যেকের পিঠে একটা যন্ত্র লাগানো আছে, সেটা দিয়ে তারা উড়ে উড়ে খেলবে। এখন এখন কি হবে? এখন কি উড়ছে বলেই কি এটা ওভার হবে? না, খেয়াল করেন, ওভার শব্দটা হয় কখন জানেন? উপর দিয়ে যদি পাস করে চলে যায় তাহলে ওভার হয়। কিন্তু মাঠের মধ্যে যদি শূন্যে ভাসমান অবস্থায় কোনো পাখি, ধরেন মানুষ বাদ দেন, আপনি ধরেন ফড়িং, ফড়িংরা মাঠের উপরে খেলছে, ওভার হবে? আমার মনে হয় ওভার হবে না, আমার মনে হয় সেটা ইনই হবে। কিন্তু গ্রেজিং এর ক্ষেত্রে কেন যেন আমার অন মনে হচ্ছে। যাই হোক, হোয়াটএভার, ইন নাউন আমরা ওই প্রিপোজিশন, এটা অন্য চ্যাপ্টারে পড়বো, প্রিপোজিশনের চ্যাপ্টারে পড়বো। আজকে আমরা যেটা মূলত শিখছি সেটা ইন বা অন না। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে এই যে এটা আর
এবং আর, এটা কালেকটিভ ওয়ার্ড, এই জন্য আর হয়েছে। পিপল কালেকটিভ ওয়ার্ড, এই জন্য আর হয়েছে। Okay. স্যার স্যার গুগলে তো দেখলাম স্যার ইন আছে স্যার, গ্রাজিং ইন দ্য ফিল্ড। তাহলে ইনি হবে, ঠিক আছে, তাহলে আমার ভুল হচ্ছে, তাহলে ইনি হবে। ওকে, 15 নম্বর রুলসটা শিখি। সেটা কি? সিঙ্গুলার ওয়ার্ড, এটা আসলে কোনো রুলস এর মধ্যে পড়ে না, বইয়ে আছে, এই জন্য আমি বলছি। যেমন কিছু ওয়ার্ড আছে না যে দেখতে মনে হয় প্লুরাল, যেমন নিউজ। এই নিউজের এসটা কি বলেন তো, বহুবচন এই জন্য? না। নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, এই এস হচ্ছে সাউথের প্রিফিক্স, অ্যাব্রিভিয়েশন, এই জন্য। নিউজ, ফিজিক্স, ফিজিক্স কিসের নাম? এই এসটা কি বহুবচন এই জন্য? পদার্থবিজ্ঞান গুলো এরকম। হ্যালো, শুনছি স্যার, বলেন। এটা কি, এই এসটা কি বহুবচন? পদার্থবিজ্ঞানের বহুবচনের এস? না না, তাহলে কিসের এস? অনেক জায়গায় দেখেছি স্যার, আপনি অ্যানালাইসিস করেন এটা নিয়ে, ঠিক আছে? তারপরে পলিটিক্স, তারপরে ম্যাথমেটিক্স, তারপরে আরো তো অনেক ওয়ার্ড আছে যেগুলো এস লাগানো থাকে কিন্তু ওইগুলো সিঙ্গুলার হয়। হ্যাঁ, তাহলে এই যে হয় এই স্যার, এটা আমি নিজেও জানি না। এসটা কিসের এস? বহুবচনের এস? না ভাইয়া। এটা হচ্ছে তার শব্দটাই এরকম, তার জেনেরিক নেমটাই এরকম, সে শব্দটাই লাস্টে এস আছে। ইত্যাদি সিঙ্গুলার ওয়ার্ড, এগুলা কি সিঙ্গুলার ওয়ার্ড, এর শেষে এস থাকলেও এরা কি প্লুরাল না, প্লুরাল নয়, এরা প্লুরাল নয়, তাই ভার্ব কি সিঙ্গুলার হবে। যেমন আমি যদি বলি ম্যাথমেটিক্স ইজ এ ইন্টারেস্টিং সাবজেক্ট, এটা মজার একটা সাবজেক্ট। ভাই অ্যানালিটিক্যাল সাবজেক্ট। হ্যাঁ, অ্যানালিটিক্স, নো প্রবলেম। এটা কি ইজ হবে নাকি আর হবে? প্লিজ। হ্যাঁ, বলেন পলিটিক্স আর বুলশিট প্রফেশন। রাজনীতি হচ্ছে ঘোড়ার ডিম পেশা, আর হবে নাকি ইজ হবে? ইজ। হ্যাঁ, ভাই বুলশিট মানে কি ঘোড়ার ডিম? আমি বললাম আর কি ঘোড়ার ডিম। বুলশিট মানে কি আমরা জানা নাই, ডিকশনারিতে বুলশিট ওয়ার্ডটাই নাই। বুলশিট মানে বাজে আর কি। কিছু কিছু গালি আছে যেগুলো এই ডিকশনারিতে পাবেন না। আচ্ছা, শিখলাম। আবার 16 নম্বর শিখি। কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম প্লুরাল হলেও সেটি দিয়ে একটি জিনিসকেই বোঝানো হয়, একটি জিনিসকেই বোঝায়, তাই ভার্ব সিঙ্গুলার। একটা উদাহরণ দেন। দ্য থ্রি স্টুডেন্টস নাম শুনেছেন? শুনে নাই কেউ? এরকম এটার নাম শুনে না, এরকম পাবলিক যদি আচ্ছা, বাংলাদেশে থাকে কেউ তো তাহলে রেসপন্স পিঠে, করে নাই। তাহলে পিঠে বের করা উচিত। ইজ এ ফানি সিরিয়াল, তাই না?
থ্রি স্টুজেস হচ্ছে একটা হাস্যকর সিরিয়াল। এটা আমি এখানে রায়হানের হ্যাঁ ভাই, ডাইরেক্টর দিলাম, রায়হানের ডাইরেক্টর দিলাম, হাস্যকর। তাহলে এখানে ইজ হইলো থ্যাংক ইউ, কেন? একটা থ্যাংক বহু ইউ। বচন আছে, থ্রি স্টুজেস। স্টুজেস অর্থ হলো আবাল, আমরা বাংলায় গালি আবাল, ইংলিশে আবাল, স্টুজেস, ঠিক আছে? আতেল আতেল আর কি, আতেল। ভাই ওদের এই ইয়াগুলা ভাই এত ফানি, মানে হাসতে হাসতে মরে যেতাম। তবে এদের ইয়েগুলা অভিনয় অভিনয় মনে হয় রিয়েল মনে খুবই হয়। সুন্দর মিস্টার ভাই। বিন যেটা হ্যাঁ করে, আসলেই ভাই, মিস্টার বিনটা কিন্তু একদম রিয়েল মনে হয়, চার্লি চ্যাপলিনেরটা একদম রিয়েল মনে হয়। রিয়েল মনে হয়। এক একজনের আর্ট আলাদা আলাদা। ওই যে থ্রি স্টুডেন্টস হচ্ছে বাংলাদেশের হিরো হিরো আলমের মতো আর কি, রিয়েল ফানি না, বা হারুন কিসিঞ্জারের মতো। আর চার্লি চ্যাপলিন বা মিস্টার বিন যেটা করে এরা হচ্ছে রিয়েল ফানি, যেমন মনে করেন রিয়েল কমেডিয়ান আর কি, দিলদার যেরকম রিয়েল কমেডিয়ান। কই বলেন ঠিক আছে কিনা, এরকম একটা উদাহরণ দেন। ভাই এখানে কি ওগুলা আসবে, ওই যে গল্পের বইয়ের নেম, ওই গ্যালিভার ট্রাভেলস দেখছেন বলতে ওগুলা? বলতে চলে আসছেন, গ্রেট এক্সপেকটেশনস কার লেখা? গ্রেট সমুদ্র এক্সপেক্ট, ভালো তো। আরে ওই যে ভাই গ্রেট, আমি সেন্টেন্স ক্লিয়ার কমপ্লিট করার আগে গুগলে সার্চ দিয়ে বের করো, গ্রেট এক্সপেকটেশনস লিখে সার্চ দাও, তাহলে চলে আসবে। অলিভার টুইস্ট কে লিখছে? ভাই চার্লস ডিকেন্স ভাই, ওই ইয়া গ্রেট এক্সপেকটেশনস। চার্লস, এই অলিভার টুইস্ট চার্লস ডিকেন্সই লিখছে, আমি নামটা মনে করতে পারতেছি না, কিন্তু আমি জানি অলিভার টুইস্ট, তারপর গ্রেট এক্সপেকটেশনস, এরা এগুলো চার্লস ডিকেন্সের লেখা। আমার ভাই পেটে ছিল, তবে এখন আর ভুলবো না। এই যে ছেঁকাটা দিলেন আপনি। হ্যাঁ, তাহলে এখানে ওয়াজ হইলো কেন, ওয়ার হইলো না কেন? বহুবচন আছে, কেউ একজন বলেন। বহুবচন ভাই আছে, এটা, ওয়াজ হইলো কেন, ওয়ার হইলো না কেন? ভাই এটা একটা নাম, একটা জিনিস, একটা জিনিসের রাইট, নাম। পুরো জিনিস মিললা কি একটা একটা নভেল, আপনি ভাবে লিখতেন যে গ্রেট এক্সপেকটেশন ইজ এ ভেরি ইন্টারেস্টিং নভেল, ওকে ফাইন, ইজ হইতো, ঠিক আছে, ওকে, আমরা একটা শিখলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। ওকে, আচ্ছা, 17 নম্বর হচ্ছে কি, এটা খুব ট্রিপল স্টার দেন, এটা প্রচুর আসে। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের ভার্ব সব সময় প্লুরাল, সরি প্লুরাল বলতেছি, মনে মনে চিন্তা করতেছি সিঙ্গুলার, লিখতেছি প্লুরাল। হবে, উদাহরণ দেন। হি হ্যাজ নো মানি, হয়নি হয়নি মনে হয়। না, এটা হয় নাই, কাছাকাছি হয়েছে, আরেকটা বানান। রাইস ইজ আওয়ার মেইন ফুড। রাইট, কে বলেছেন কথাটা? নাসির স্যার। থ্যাংক ইউ, রাইস ইজ আওয়ার মেইন। রাসেল এবারে চিটাগাং না? না স্যার, কুমিল্লা স্যার। পড়াশোনা কোথায়? পড়াশোনা তো স্যার বগুড়া জেলা স্কুল, তারপর বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, ওইখানে অনার্স, আর মাস্টার্স হচ্ছে স্যার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ স্যার। আপনার উচ্চারণে একটু প্রবলেম আছে, আপনি মুখে জিহ্বার নিচে মার্বেল দিয়ে উচ্চারণ করবেন না, এরকম বারবার ইয়ে করবেন। আমরা যখন ট্রেনিং কোর্স করি, আমাদের উচ্চারণ শিখিয়েছিল, তখন একটা কথা বলেছিল, উচ্চারণ মুখের কিছু জিহ্বার ব্যায়াম আছে, যেমন এভাবে 60 সেকেন্ড একটানা করবেন, যতক্ষণ দম থাকে এটা বারবার করবেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে করবেন বারবার। তারপর আরেকটা আছে, কি যেন ভুলে গেছি এই মুহূর্তে, ওগুলো প্র্যাকটিস করবেন, ইউটিউবে সার্চ দিবেন এক্সারসাইজ অফ টাং ফর প্রোনাউন্সিয়েশন, অনেকগুলো এক্সারসাইজ পেয়ে যাবেন, ওগুলো করবেন আপনি, তাহলে আপনার রয়ের উচ্চারণটা জি স্যার। হয়ে যাবে। আচ্ছা, রাইস ইজ আওয়ার মেইন ফুড, আরেকটা উদাহরণ দেন কেউ একজন।
যদি এমন হয় এগুলোর আগে যদি হিউজ বা লট এরকম দেয়, এরকম দিয়ে বহুবচন করা হয়, লার্জ অ্যামাউন্ট অফ, বিগ অ্যামাউন্ট অফ, বিগ অ্যামাউন্ট অফ মানি, কি হবে? ইজ হবে নাকি আর হবে? নিডেড। টু বিল্ড দ্য পদ্মা ব্রিজ, কি হবে? ইজ হবে না আর হবে? কেউ একজন বলেন, ভুল হোক তাও বলেন। ভাই ইজ। কেন ইজ হবে? ভাই এটা একটা নির্দিষ্ট পরিমাণে বিগ অ্যামাউন্ট, মানে মানিটা তো এমনি প্লুরাল, কিন্তু এই বিগ অ্যামাউন্ট মানে একটা নির্দিষ্ট বড়, Right. মানে অ্যামাউন্ট একটা একটাই, করে দিতে। ওই যে অনেকটা ওইটার মধ্যে হয়ে গেছে। 10 মাইলস ইজ নট, 10 মাইলস হ্যাঁ, ইজ নট এ বিগ ডিস্টেন্স, ওইরকম। যেমন ভাই ওই যে মিল্ক আর এ বটল অফ মিল্ক, মানে এক বোতল দুধ, তার মানে এটা কি নির্দিষ্ট হয়ে গেল না? এটা তো আমরা গুনতে পারি কয় বোতল, এক বোতল, দুই বোতল, তিন বোতল, সো ওইরকম টাইপ। আচ্ছা, এখন যদি বলি 3 বোতল হয়, প্লুরাল হয়ে যায় 3 bottles অফ মিল্ক, হ্যাঁ ভাই, ইজ হবে নাকি আর হবে? এখানে আর হবে। এখানেও ইজ হবে, কারণ আনকাউন্টেবল নাউন। কিন্তু ভাই এখানে 3 বোতল ভাই সামনে থ্রি বোতল তো আছে ভাই। এগুলো না, আপু তো তারপরে বলছি। তারপরেও কারণ ইজ, মিল্ক আনকাউন্টেবল নাউন তো। মিল্ক, মিল্ক, কিন্তু 3 বোতল যখন মানে অ্যাড করা হয় তখন ওয়েট, এখানে না, কথা ঠিক আছে আপনার। মিল্ক আনকাউন্টেবল নাউন হলেও এই মুহূর্তে মেইন নাউনটা কিন্তু মিল্ক না, এই মুহূর্তে মেইন নাউনটা বটল। হ্যাঁ 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 এই জন্য বটল যেহেতু 3টা, তাহলে এখানে আর হবে। সরি, আমি ভুল লিখেছি, থ্যাংক ইউ। এটা হবে আর। কিন্তু যখন আমি বলবো এ বটল অফ মিল্ক, তখন কিন্তু আবার ইজ হয়ে যাবে। হ্যাঁ আর ভাই, এটা তো ভাই একটাই। অনলি মিল্ক যদি লিখি, আরেকটা সেন্টেন্স আমি এই পৃষ্ঠাতেই লিখি ছোট করে, অনলি এটাও ভাই মিল্ক আনকাউন্টেবল। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। নিডেড, সেম রাখলাম, নিডেড টু ফিড দ্য ইনফ্যান্ট, বাচ্চাটাকে খাওয়াতে আমার দুধ দরকার। মিল্ক ইজ নিডেড টু ফিড দ্য ইনফ্যান্ট, এই নবজাতকটাকে বাঁচাতে বা খাওয়াতে আমার দুধ দরকার। এখন কি হবে? ইজ হবে নাকি আর হবে? ইজ হবে। ইজ হবে। আচ্ছা, নর্মালি মিল্কের পর ইজ হয়, কারণ মিল্ক আনকাউন্টেবল। কিন্তু যদি এমন হয় মিল্কের আগে অন্য একটা অ্যামাউন্ট এমন ভাবে দেয় যেটা প্লুরাল হয়ে যায়, 3 বটল অফ মিল্ক, তাহলে আমার দরকার কি? মূলত দুধ দরকার নাকি বোতল দরকার? এই লাইনটাতে এখানে দরকার আমার বোতল। কিসের বোতল? দুধও দরকার, বোতলও দরকার। না 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 না। আমি এই ভার্বটা মূলত কাকে রেফার করছে? বোতলকে রেফার করছে। আমার দরকার 3 বোতল। কিসের 3টা বোতল? আমার কি দুধের 3 বোতল দরকার নাকি পেট্রোলের 3 বোতল দরকার? সেটা পরের কথা, আমার দরকার তো 3টা বোতল। আর বোতল যেহেতু কাউন্টেবল, নাউন, তাহলে এটা এই রুলে পড়ে নাই। অ্যাকচুয়ালি এটা কিন্তু এই রুলে পড়ে নাই, কিন্তু এটা আরেক জিনিস, এটা আরেকটা রুলস। দুইটা রুলস একসাথে হয়ে গেল, সমস্যা নাই। মানে মূলত আনকাউন্টেবল জিনিসও যদি কাউন্টেবল জিনিসের ভিতর ঢুকে যায়, তাহলে কাউন্টেবল রুলটাকে যদি ভার্ব করে, তখন সেই ভার্বটা কিন্তু কাউন্টেবল সেই জিনিস অনুযায়ী ব্যবহৃত হবে। এখানে যদি 3 বোটলস না হয় 1 বটল হইতো, তাহলে ইজ হইতো। আর 3 বোটলস হওয়াতেই 3 বোটলস হবে, 3 বোটলস অফ মিল্ক, বহুবচন হওয়াতে এটা কি হয়ে গেছে? আর হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি এই রুলটা পড়ে না, আমি রুল থেকে বের হয়ে গেছি। আচ্ছা, এটার আপনি 18 নম্বর রুল বলতে পারেন। এই রুলটার নাম কি? যে আনকাউন্টেবল নাউন যদি কাউন্টেবল নাউনের সঙ্গে সম্পৃক্ত থাকে এবং সেই কাউন্টেবল নাউন যদি প্লুরাল হয়, তাহলে ভার্ব প্লুরাল হবে। আর সেই কাউন্টেবল নাউন যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। এটা একটা রুলস। কারো কোনো প্রশ্ন আছে এখানে? বলেন। স্যার যেই কথাটা বললেন আবার বলেন, আমি লিখতেছি তো, ওইটা আচ্ছা, অর্ধেক লিখা লিখতে পারি না। রুলসটা লিখি।
আনকাউন্টেবল নাউন যদি কাউন্টেবল নাউনের সাথে সাথে সংযুক্ত থাকে তবে সেই কাউন্টেবল নাউনের নাম্বার অনুযায়ী ভার্ব হবে। দুইটা এক্সাম্পল দিয়েই দিই। 3 bottles of milk are needed। 3 বোতল দুধ দরকার। আর লিখি a bottle of milk, এক বোতল মিল্ক is needed। কালার পেন দিয়ে কালার করে দেন, এটা is, কারণ কি এখানে a বোতল, এক বোতল, তীর চিহ্ন দিয়ে দেন প্রয়োজনে। এখানে 3 বোতলস, আবার এস দিয়ে নাই, দেখছেন বারবার আমি এস দিলাম। 3 বোতলস, এই জন্য আর। ঠিক আছে, লেখা শেষ হয়েছে? শেষ? জাহিদ? হ্যাঁ ভাই, শেষ হবে জি স্যার। ভাই। ওকে, আমরা 19 নম্বর রোজটা শিখি। A number of and the number of। A number of বলতে কি বোঝায়? বলতে কিছু সংখ্যক, কিছু সংখ্যক বস্তু বা ব্যক্তিকে বোঝায়। তাই এটা কি, তাই ভার্ব কি হবে, সিঙ্গুলার না প্লুরাল বলেন, দ্রুত বলেন। ভাই প্লুরাল। প্লুরাল, হ্যাঁ, কারণ এ নাম্বার অফ মানে কি কয়েকটা, কয়েকজন মানে একাধিক, তাহলে কি প্লুরাল। কিছু সংখ্যক, ওই গোনা যাবে। হ্যাঁ, যেমন এ নাম্বার অফ স্টুডেন্টস In this room বা in this are classes, studying। প্রেজেন্ট ইন দ্য ক্লাসরুম। আচ্ছা, ওকে, আর প্রেজেন্ট প্লেইং ফুটবল। ফুটবল যে আমার এত প্রিয়, ক্যাপ্টেন হয়ে গেল আল্লাহ জানে। কোপা আমেরিকা চলতেছে তো আর ইউরো চলতেছে, তো এই জন্য সব উদাহরণে খালি ফুটবল চলে আসে। এ নাম্বার অফ স্টুডেন্টস প্লেইং ফুটবল, কিছু সংখ্যক ছাত্র ফুটবল খেলতেছে। আচ্ছা, আর দি নাম্বার অফ থাকলে, দি নাম্বার অফ, দি নাম্বার অফ দিয়ে কি বোঝায় বলেন তো? নির্দিষ্ট একটা অ্যামাউন্ট। রাইট, নির্দিষ্ট এমন বলতে কিছু সংখ্যক বস্তু বা ব্যক্তিকে বোঝায় না। দি নাম্বার অফ বলতে ওই বস্তু, হ্যাঁ মানে ওই দিয়ে বা- বোঝায়। হ্যাঁ, বস্তু বা ব্যক্তির কি বোঝায়? ব্যক্তির সংখ্যাকে বোঝায়।
আর সংখ্যা কি পরিমাণ, ওই যে পরিমাণের একটা কথা বলছিলাম না, 10 মাইলস ইজ নট এ বিগ অ্যামাউন্ট, অ্যামাউন্ট তো একটাই, ডিস্টেন্স তো একটাই, ঠিক একই রকম সংখ্যা তো একটাই, সংখ্যার অ্যামাউন্ট বেশি হইতে পারে কিন্তু সংখ্যা তো একটা, হিসাব তো একটাই, তাই না? হিসাব একটা না? হিসাব আমি করছি একটাই, কিন্তু পরিমাণ হিসাবের ভিতরে ঢুকে দেখলাম পরিমাণ অনেক, তেমন সমস্যা না, আপত্তি নাই, কিন্তু হিসাব তো একটাই। ঠিক একই রকম দ্য নাম্বার অফ বলতে, দ্য নাম্বার অফ, আমি একটা উদাহরণ দিয়েই দিই, দ্য নাম্বার অফ স্টুডেন্টস প্রেজেন্ট ইন দ্য স্কুল ইজ আনস্যাটিসফ্যাক্টরি, ডিসস্যাটিসফ্যাক্টরি, মানে কি স্কুলে উপস্থিত ছাত্রের সংখ্যা সন্তোষজনক নয়। কথাটা কি বুঝতে পেরেছেন না পারেননি? লিখেন তাই ভার্ব সিঙ্গুলার। ওকে, সিঙ্গুলারটাকে প্রয়োজন আপনারা কালার পেন দিয়ে মোটা করে দেন, আন্ডারলাইন করে দেন, ভার্ব সিঙ্গুলার, দি নাম্বার অফ আন্ডারলাইন করেন সিঙ্গুলার, দি নাম্বার অফ সিঙ্গুলার আর এ নাম্বার অফ প্লুরাল। এভাবে মনে থাকবে আপনাদের, পরীক্ষার আগের রাতে যখন রিভাইজ করবেন তখন পুরোটা সেন্টেন্স আপনার পড়ার দরকার নাই। আপনি তো এখন পুরোটা সেন্টেন্স জীবনে একবার পড়ছেন, মাথায় তো আপনার আছেই, কিন্তু ভুলে গেছেন পরীক্ষার হলে কিরে এ নাম্বার অফ আর দি নাম্বার অফ কোনটার মধ্যে জানি কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, এটা ভুলে গেছেন। তাহলে পরীক্ষার আগের দিন যখন রিভাইজ করবেন পুরোটা সেন্টেন্স পড়ার দরকার নাই, খালি এই ব্লক চিহ্নটা দেখেন, এ নাম্বার অফ প্লুরাল, দি নাম্বার অফ সিঙ্গুলার, বাস। বাকিটা আপনি বুঝেন, বাকিটা আপনি নিজে নিজে বুঝবেন। আচ্ছা, দি নাম্বার অফ একটা স্যার উদাহরণটা স্যার আরেকবার বলবেন স্যার। দ্য নাম্বার অফ স্টুডেন্টস, লিখবো তো এখন। The number of students can solve the math is নাকি আর not high, মানে যে ছাত্রদের সংখ্যা যারা এই ম্যাথটা সলভ করতে পারে এটা বেশি না, বাংলাটা হচ্ছে এটা আর কি, মানে এই অঙ্কটি সমাধান করতে সক্ষম ছাত্রের সংখ্যা বেশি নয়, আমি এটা বোঝাচ্ছি আর কি। এখন এটা ইজ হবে নাকি আর হবে বলেন? ইজ হবে স্যার। ইজ কেন বলেন তো? এটা ওই যে একটা সংখ্যাকে রেফার করছে, যদিও এখানে প্লুরাল আছে তারপরে এখানে ইজ হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখেন এটা আগেরটার চেয়ে এটা বেশি ইম্পর্টেন্ট। এ নাম্বার অফ স্টুডেন্টস এর চেয়ে দি নাম্বার অফটা বেশি স্টুডেন্ট ইম্পর্টেন্ট, কেন বলেন? কেউ একজন বলেন কেন এ নাম্বার অফ স্টুডেন্টস এর চেয়ে দ্য নাম্বার অফ স্টুডেন্টস বেশি ইম্পর্টেন্ট, কেন কেউ কাউকে বলতে হবে? ভাই কারণ দুইটাতেই ভাই স্টুডেন্টস আছে, তো প্লুরালটার ক্ষেত্রে ভাই আমাদের ঝামেলা লাগে, মানে সবাই স্টুডেন্টস দেখলে স্বভাবতই প্লুরাল দিবে, রাইট, প্লুরাল দিবে, ভুল কিন্তু করার সুযোগ। এইখানে হ্যাঁ এটি হ্যাঁ, এটা পিএসসি খুঁজে বের করে যে কোথায় কোথায় ছেলেরা ভুল করবে, ভুল এটা করবে, খুঁজে বের করে, এই জন্য এটাই দিয়ে দেওয়া হয়। ছুরি ছুরি নিয়ে বসে আছে। রাইট, গলায় ছুরি নিয়ে বসে আছে। আচ্ছা, হ্যালো। হ্যাঁ শুনতেছি, দেখতেছি পরে কোনটা বল। ও আমি মনে করছি ভাই আর কি ছুরি আনতে নাকি। না, আচ্ছা খুব ইম্পর্টেন্ট একটা রুল বলছি, খুব ইম্পর্টেন্ট। 19 নাম্বার, না 20 নাম্বার, দেখেন
যে ওই যে আগের এভরি ছিল না, এভরি, ইচ, নোবডি, এগুলো থাকলে জানি কি হইতো? এগুলো থাকলে সিঙ্গুলার হইতো না নাউন হইতো? সিঙ্গুলার। সিঙ্গুলার হইতো না? এভরিবডি নোজ দ্য রেজাল্ট। হ্যাঁ, আচ্ছা, এভরিবডি অফ দিস রুম ইজ ফাউল, এই রুমের প্রত্যেকটা লোকই ফাউল। তাহলে এভরিবডি হইলে সবাইকে বোঝাইলেও প্রত্যেককে সিঙ্গেল সিঙ্গেল করে বোঝাইতো। এই জন্য এভরি বা ইজ থাকলে কি হইতো? সিঙ্গুলার হতো, তাই না? এখন আমরা যদি এভরিকে একটু ডাইরেক্ট এভরিবডি না না বসায়া যদি এভরিকে একটা প্রোনাউন দিয়ে ব্যবহার করি, প্রোনাউন কোনটা বলেন তো? ওই যে হি, হিজ, হ্যাভ, হি, হিজ, হিম, দে, দেয়ার, শি, হার, এগুলা কি? এগুলো হচ্ছে প্রোনাউন। আচ্ছা, আমরা যদি প্রোনাউন দিয়ে যদি কোনো বাক্য বানাই এবং এগুলো যদি এভরি, ইচ, নোবডি এগুলো দিয়ে শুরু হয়, সামবডি এগুলো দিয়ে শুরু হয়, তাহলে কি হবে বলেন তো? নোবডি, সামবডি এগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে কি ইত্যাদি দ্বারা? তাহলে ভাই প্লুরাল হবে। দেখি না কি হয়। ইত্যাদি দ্বারা গঠিত বাক্যের প্রোনাউন। প্রোনাউন কি? ব্র্যাকেটে লিখে রাখেন, হি, হিজ, শি, হার, দে, দেয়ার, এগুলো হচ্ছে কি প্রোনাউন। প্রোনাউন কি হবে? সিঙ্গুলার হবে। এক্সাম্পল দেই, যেমন every students of this classroom loves their teacher। বাক্যটা কি সঠিক না ভুল? every students of this room loves their teacher, সঠিক না ভুল? ভাই ভুল মনে হয়। নাজিফা বোনাই, তাই না? তাই নাকি? Yes. Response করেন না কেন? রেসপন্স গার্ল। বলেন নাজিফা, বলেন। এটা তো আগের রুল, গতকালকের রুল। এভরি থাকলে সিঙ্গুলার হয়, লাভস হবে, লাভ হবে না, লাভস হবে। এটা তো কোনো সমস্যা নাই। কিন্তু না হ্যাঁ, এটা তো সব বাক্য তো ঠিকই ছিল, কিন্তু এই বাক্যটা এখানে, উদাহরণটা এখানে প্রযোজ্য না। আমি এই জন্য বাক্যটা বলছি, এই জন্য আমি থামছি, আপনাদের কাছে প্রশ্ন নিচ্ছি যে এই উদাহরণটা তো এখানে প্রযোজ্য হলো না, কারণ আমি বলছি প্রোনাউন ইউজ করতে হবে। আমি তো প্রোনাউন ইউজ করি কি, দে বা হিম এরকম কিছু ইউজ করিনি তো। every mother loves her child. না, এখানে তো হইলো না। ও আচ্ছা, স্যার তাহলে Noun, ওইখানে হবে noun, এভরি noun হবে স্টুডেন্টস না। অফ হিজ ক্লাসরুম। রাইট, রাইট। এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা ঠিক আছে। এটা আমি, এটা কি আগের রুল, প্রথম দিনের রুল, এটা আজকের রুল না। হুম। আপনার বাক্য ঠিক আছে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, এই রুলস এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। এই রুলসে আমাকে কি আনতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আনতে হবে। আনি, এভরি মাদার হ্যাজ নাকি হ্যাভ হবে? has কেন হ্যাভ হবে? has আচ্ছা, এই তো এখানেই কিন্তু কথা, দেখছেন অলরেডি কিন্তু শিখে ফেলছি, আগের রুল এখানে কাজে লাগছে। আচ্ছা, কবি নব এখানে।
Every mother has great affection. প্রচুর ভালোবাসা, স্নেহ। এফেকশন তো ভালোবাসা না, এফেকশন তো স্নেহ। স্নেহ আর ভালোবাসার ডিফারেন্স কি? রায়হান এটা বিয়ে করলে পরে বুঝবা। এফেকশন টু হার দেয়ার চাইল্ড। বলেন কি হবে, এটা হার হবে নাকি দেয়ার হবে? তো এটা হিজ হবে, মানে হার হবে একদম। হ্যাঁ, তাহলে হারটা রাখে রাখেন, দেয়ারটাই কেটে দেন। আচ্ছা, আরেকটা কনফিউজিং এক্সাম্পল দিই, দেখি মনে হবে যে ভুল। দেখি বইয়ের উদাহরণটাই আমরা দেখি। কিন্তু ভাইয়া আগের হারের সাথে ওইখানে তাহলে ইজের কি রিলেশন হলো? ওইটা তো আলটিমেটলি এভরি মাদারের সাথেই গেল না। হ্যাজের কি রিলেশন হলো? ওইটা তো আলটিমেটলি এভরি মাদারকে ইয়া করলো না। এভরি আমি কি মাদার হ্যাজ গ্রেট অ্যাফেকশন, এটা তো ডিপেন্ড, হ্যাজটা তো তাহলে ডিপেন্ড করতেছে এভরি মাদার, এখানে তো সাবজেক্টটা তাহলে এভরি মাদার, রাইট? তাই না? রাইট। হ্যাঁ, দেন দেন হারের সাথে কি রিলেশন হইলো হ্যাজের? আচ্ছা, হার এখানে বাদ যেই দিলাম, তাহলে আপনি কি বলতেছেন এখানে দেয়ার হবে, এটা বলতেছেন? দেয়ারও হবে না, মানে এটাই বলতেছি না, এটা তো রাইট ফর্ম অফ ভার্বস, তাহলে তো আমাদের ভার্বের ফর্মটা নিয়ে ইয়া করা উচিত না, এটা বলতেছি আর কি। আচ্ছা, মানে এটা এখানে তো হ্যাজ, আগের রুলসেই তাহলে আগের তো রুলসটাই পড়ে পড়ে যায়। গেল যে হ্যাজ হয়েছে বলে এখানে হ্যাঁ হ্যাঁ অটোমেটিকলি হার হবে, আপনি এটা হ্যাঁ হ্যাঁ বলতেছেন? হ্যাঁ। না না না, হ্যাজ হয়েছে এর জন্য হার হবে না। হার তো মেনলি রাইট ফর্ম অফ ভার্বসেই পড়ে না, আমি এটা বলতেছি। কেন রাইট ফর্ম ভার্ব পড়বে না? এটা সিঙ্গুলার না হার, প্লুরাল, এটাই তো ভার্ব। হ্যাঁ এইটা ভার্ব, কিন্তু এই ও জায়গায় sorry, আচ্ছা, বুঝতে হ্যাঁ পারছি, হ্যাঁ এখন হ্যাঁ, বুঝতে বুঝতে পারছি। পারছেন ভাইয়া? আপনি বলতেছেন এটা তো ভার্ব না, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ। তো এটা তো এটা রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো তাহলে ওইখানে যাবে না এটা। আচ্ছা, আমি তো এই রুলসটাই তো এটা যে প্রোনাউন হবে কি, প্রোনাউন হবে সিঙ্গুলার, আমি তো ভার্ব সিঙ্গুলার হবে বলি নাই, আমি না বলছি কিন্তু রাইট প্রোনাউন সিঙ্গুলার। করতেছে তো, এই জন্য আমি কনফিউজড হয়ে গেলাম, আচ্ছা কি না না, হইতেছে। অসুবিধা নেই। এটা ওই যে একটা নতুন চ্যাপ্টার আছে না, ডিটারমিনার, এখানে জি এটা জি জি। অ্যাকচুয়ালি ডিটারমিনারের রুল, তবুও তারপরে এটা এই চ্যাপ্টারে দিছে, হুম, এই জন্য আমিও দিলাম আর কি। এটা অ্যাকচুয়ালি রাইট ফ্রম পারছি। ভার্বের রুল না এটা। জি হ্যাঁ। 21। এটা আপু আপনি ইসের মধ্যে ফেলাইতে পারেন, কারেকশন অফ সেন্টেন্স, এখানে ফেলাই দিতে পারেন। স্যার আর একটা কনফিউজিং উদাহরণ দিতে চাইছিলেন স্যার। ও রাইট, কনফিউজিং উদাহরণটা যেটা বই আছে সেটাই আর কি, আমি লিখি এভরিওয়ান। 21 না, তাহলে এটা 20 নম্বরের উদাহরণ। এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ নাকি দেয়ার টিচার, কি হবে? টিচারের উপর একটা এস দিয়ে দিলাম, আরো কনফিউশন হোক। টিচার্স বাংলায় বাক্যটা কেমন হবে জানেন? সকলকেই, সকলেরই উচিত তাদের শিক্ষকদেরকে সম্মান করা, নট তার, সকলেরই উচিত তাদের, হ্যাঁ ভাই, এখানে তো ভাই দেয়ারই আসে। বাংলায় তাদের, হ্যাঁ সকলেরই উচিত তাদের শিক্ষকদেরকে সম্মান করা। ইংলিশে কি হবে? হিজ হবে নাকি দেয়ার হবে? ভাই, দেয়ার। যেই লজিকে এভরিওয়ান থাকলে ইজ হয়, এভরিওয়ান অফ দিস ক্লাস ইজ ব্রিলিয়ান্ট, সেই একই লজিকে হিজ হবে। ইজ। ভাই কিন্তু ভাই এটা, ভাই আমি বললাম ভাই, এটা 90% স্টুডেন্ট দেয়ারই দিবে। আমি তো এই জন্যই তো বললাম যে কনফিউজিং, এটা খুবই ইম্পর্টেন্ট। কারো কোনো প্রশ্ন আছে? সবার কি কনফিউশনটা দূর হয়েছে? ইয়াপ। আচ্ছা, ওকে।
ভাই ক্লাসটা কি লাইভ হচ্ছে? না, লাইভ হচ্ছে না। ওকে। 21 নাম্বার, আজকে লাইভ করি নাই, ইচ্ছা করি শুধু শুধু লাইভ। আমার আজকে কম্পিউটারে গরম হয়েছে অনেক, এখনো কনভার্সন চলতেছে, সেই কনভার্সন আগেরটা এখনো শেষ হয় নাই, কারণ স্লো হয়ে গেছে কম্পিউটার। আর আরো যদি লাইভ করি তার উপর বেশি প্রেসার পড়বে। ওকে ভাই, নো প্রবলেম। রেকর্ড হচ্ছে, এই রেকর্ড হচ্ছে কিনা দেখো তো তোমরা। ইয়াপ ইয়াপ। হচ্ছে। ওকে, মেনি এবং মেনি 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 থাকলে, মেনি সাবজেক্ট থাকলে মেনি সাবজেক্ট থাকলে ভার্ব প্লুরাল হয়। যেমন একটা উদাহরণ লিখি, মেনি বয়েজ আর, নাকি ইজ, কি হবে এটা, আর হবে নাকি ইজ হবে? ডুইং সামথিং, কি লিখবো বলো তো রায়হান? ভাই এটা তো আরই হবে, মেনি বয়েস, অনেকগুলা ভালো। হ্যাঁ, প্লেইং, কি লিখবো? আপনার তো ফুটবল পছন্দ, এখন ক্রিকেটও দিতে পারেন, ফুটবলও দিতে পারেন, এটা আপনি স্যার আপনি খেলোয়াড়। হাডুডু লেখেন স্যার, হাডুডু আমাদের জাতীয় খেলা যেটা, গেম, ন্যাশনাল গেম। হাডুডু, আচ্ছা না, এখন কোপা আমেরিকা চলতেছে তো কোপা কপি, এই জন্য আমি কোপা কপিতে আছি। আচ্ছা, কিন্তু যদি মেন লিখি মেনি এ বয়েজ, তখন কি হবে? আচ্ছা, মেনি এ বয়েজ মানে কি? মেনি বয়েজ তো বুঝলাম, মেনি এ বয়েজ কি? অনেকগুলা বালকের মধ্যে একজন। না, ওয়ান অফ দ্য বয়েজ তো বলি নাই। মেনি এ বয়েস। এটা কি ইচ হিসেবে বোঝায়? ইচ এন্ড এভরি এরকম টাইপ কিছু? না, এটা কোনটাতে পড়ছে জানেন? ওই যে 10 মেনি। মাইলস ইজ নট এ বিগ ডিস্টেন্স, এরকম মিনি বোঝাইছে। এখানে আমি অনেক ছাত্রকে বোঝাইছি, কিন্তু কালেকটিভলি আমি ছাত্রদেরকে বোঝাই না, আমি সংখ্যার অ্যামাউন্টটাকে বলছি, সংখ্যাটা খুব বড় না, এরকম বোঝাচ্ছে। মেনি এ বয়েজ ইজ প্লেইং ফুটবল। মানে কি, এখানে যখন মেনির পর একটা এ দিবে তখন বোঝানো হবে এই কালেকটিভলি একটা একটা জিনিস কি বোঝানো হবে, একটা অ্যামাউন্ট কি বোঝানো হবে। বইয়ের উদাহরণটা আমরা একটু লিখি। বইয়ে বলা আছে মেনি এ ম্যান, মেনি এ ম্যান মানে অনেক মানুষ, হ্যাভ অর হ্যাজ ট্রাইড টু সলভ দিস প্রবলেম, সলভ দ্য প্রবলেম। আচ্ছা, কি হবে বলেন এখন? হ্যাজ ট্রাইড হবে না হ্যাভ ট্রাইড হবে? হ্যাভ। হ্যাজ। রাইট, মেনি এ থাকলেই হ্যাজ। মুখস্থ করতে হবে, কিন্তু এগুলো মনে থাকবে না, বিশ্বাস করেন পরীক্ষা হলে মনে থাকবে না, কারণ মনে হবে কি দুইটাই তো পড়ছিলাম, কোন সময় হ্যাভ কোন সময় হ্যাজ ভুলে গেছি। সুতরাং বি কেয়ারফুল, মেনির উপরে হ্যাঁ থাকলেই হ্যাজ, আর যদি হ্যাঁ না থাকতো, যদি থাকতো মেনি ম্যান ড্যাশ ট্রাইড, তাহলে কিন্তু হ্যাভ হইতো, মেনি ম্যান হ্যাভ ট্রাইড টু সলভ দ্য প্রবলেম। এ থাকার কারণে হ্যাভ এর জায়গায় হ্যাজ হয়ে গেছে। আর কোনো প্রশ্ন? নোপ। প্রশ্ন নাই। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, স্টার দেন 22 নাম্বার।
gerund, infinitive, verbal noun, clause, phrase যদি বাক্যের সাবজেক্ট হয়। সাবজেক্ট হয় মানে কি, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাই না? একটা উদাহরণ দিলে বুঝবেন, বা রুলস লিখলে বুঝবেন না, কিন্তু রুলসটা লিখতে হবে। উদাহরণ রিডিং পড়ার পরে আবার রুলসটা বুঝবেন। বাক্যের সাবজেক্ট হয় তবে ভার্ব সিঙ্গুলার। যেমন কি উদাহরণ লিখি আমরা, বলি টেলিং লাইস, মিথ্যা বলা, টেলিং লাইস ইজ এ গ্রেট সিন, মহাপাপ। টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। আচ্ছা আমি এখানে লিখলাম লাইস, তাহলে আর হইলো না কেন, ইজ হইলো কেন বলেন তো? ভাই ওই যে Lies তো জিরান্ট। noun। রাইট, এটা আমার আচ্ছা আমি বলি এখানে, এখানে এই যে ইজটা এই লাইকে রেফার করেনি, ইজটা রেফার করেছে কাকে বলেন? Telling টেলিংটাকে, করণ, করণটা খারাপ, মিথ্যাটা খারাপ নাকি করণটা খারাপ? করাটা মিথ্যা, খারাপ। করণ মানে আমরা বলি মিথ্যা বলাটা। রাইট, মিথ্যা বলন মহাপাপ, বলারকে আমি একটু স্টাইল করে বললাম বলন, মিথ্যা বলন মহাপাপ। তাহলে মিথ্যাকে রেফার করছে, পাপটা কি মিথ্যা নাকি পাপটা বলন? বলন। হ্যাঁ, তো বলনটা কয়টা? একটাই তো দিছে। পিরোজপুর এলাকায় বলে বলান দে, বলান দেওয়া মানে কি জানেন? ডাকা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা আমি শুনছি। বললাম দে, ওকে বললাম দে, হ্যাঁ এটা শুনছি। আর আমাদের ময়মনসিংহে বলে কি, হুইস করো, হুইস করো, ওই কি? সাহেবরে হুইস করো, হুইস, হুইচ না, হুইচ না, হুইস, হুইস, হুইস করা। চেয়ারম্যান সাহেব হুইস করে দেহ, হুইস করা মানে হচ্ছে জিজ্ঞেস করা, ও রে। ইংলিশ। আবার ভাইয়া ভাইয়া বাজিতপুর আপনি কি এলাকায়, যে নাজিফাপুর এলাকায় জিজ্ঞেস করাকে বলে জিঙ্গাও। চেয়ারম্যান সাহেব জিঙ্গায় দেহ, হ্যাঁ ভাই, হ্যাঁ। বলে না? জি জি ভাই। চেয়ারম্যান সাহেব জি জিঙ্গায় দেহ, জি চেয়ারম্যান জিঙ্গাও ভাই। সাহেব জিঙ্গায় দেহ, কই পারেনি। আমি কিন্তু এরপর থেকে আর নাজিফাপুরে জিঙ্গাবো প্রত্যেকবার। ভাই কিন্তু আমি নাজিফাপুকে জিঙ্গাবো। না ভাই ভাইয়া সবাই এখন পচাবে এই জিঙ্গানো নিয়ে। না না, নাসিবা আপু এখন থেকে জয়েন জয়েন করবে। এ নাজিফা ব্র্যাকেটে থাকবে জিঙ্গাও। আচ্ছা, ঠিক আছে। এই যে সাভারে কিন্তু আইবানছি, ঠিক আছে, বেশি কথা কইব না, কিন্তু আমি কিন্তু সব এলাকার ভাষা জানি, ওরা কিন্তু সাভারও পচাবো। ভাই সাভারে পছন্দের কিছু নেই, সবারই তো ব্যাস। টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। আর যদি বলতাম ইনফিনিটিভ দিয়ে করতাম, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, তাহলে তো সমস্যা নেই, তাহলে তো ইজি, একই হয়ে গেল। টু টেল এ লাই বললে তো ইজি হয়ে গেল, কিন্তু টেলিং লাইস যখন আমি বলবো তখনই কনফিউশন তৈরি হবে, আছে বহুবচন, তাহলে ইজ হবে কেন? কারণ এটা শয়ন গমন এটাকে বলতেছে। লাইং অন ফ্লোরস না, লাইং অন, দাঁড়াও, কোথায় কোথায় শুয়ে পড়া ঠিক না। যদি বলে লাইং ইন ফ্রন্ট অফ দ্য, লেইং ইন ফ্রন্ট অফ দ্য শপস, সুপার শপস ইজ নট গুড, মানে সুপার শপের সামনে গিয়ে শুয়ে পড়লেই ভিক্ষা পাওয়া যায়, তাই না বিদেশে? সুপার শপের সামনে গিয়ে শুয়ে থাকাটা ভালো না।
তাহলে কি হবে, ইজ হবে না আর হবে? লেইং ইন ফ্রন্ট অফ দ্য সুপার শপস ইজ নট গুড নাকি আর নট গুড? ইজ ইজ ইজ। আচ্ছা, তাহলে এটা বুঝলাম, আশা করি আর উদাহরণ দিতে হবে না। আর দিকে নেক্সট নেক্সট টপিকে চলে যাই আমরা। ভাই আজকে কিন্তু আমাকে নিয়ে কোনো উদাহরণ দিলেন না। ও রাইট, তোমাকে নিয়ে দেবো, ধরো। রায়হান ভাইয়া গোসা করছে, উদাহরণ দেয় নাই দেখে। আপু আপুর মুখে ওই জিঙ্গাও জিঙ্গাও মানে ভাবটা আসতেছে, বোঝা যাচ্ছে গুসা। না, আমি পারি না, অত পারি না, আমি অনেক কম চাই। ভাই এখনই একটা মেসেজ এই ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। কি ভাই নাম জানেন? কি? বিসিএস ফাইট সেন্ড ইউ এ ফ্রেন্ড রিকোয়েস্ট। ওরে, হয়েছে, তাহলে এবার রায়হান ভাইয়ার হয়েই যাবে বিসিএস ফাইটে টিকেট পাঠাই। ভাই আমি দেখে অবাক হয়ে গেলাম। না হইলে সব বিসিএস ফাইটের দোষ। কি বুঝি নাই, বিসিএস বিসিএস ফাইট সেন্ড ইউ এ ফ্রেন্ড রিকোয়েস্ট। হ্যাঁ ভাই ফাইট, বিসিএস ফাইট কি নামটা দিছে ভাই। ওর সাথে মারামারি করে যদি তুমি পারো, ওর সাথে তুমি দেখা করো, অ্যাড করো, অ্যাকসেপ্ট করো, মেসেঞ্জারে হাই দাও, বলো ভাই আপনার সাথে আমার দেখা করা খুব দরকার। গিয়ে দেখা করে ম্যাচ শুরু করবো। কারণ সেও তোমাকে রাগে উল্টা মারবে। মারামারি করতে করতে যদি তাকে হারাইতে পারো মারামারিতে, তাহলে বুঝবা তোমার দ্বারা বিসিএস হবে। না হলে কোথায় টাইম নষ্ট না করে টেক্সটাইল মিলে গিয়া প্রোডাকশন করো, বুঝছো? ওরা বুঝে দিলাম। ও ভাই সেই যে আচ্ছা, আচ্ছা, নান, আমরা একটা ইয়ে বলছিলাম না, ইচ আর ইচ অফ দা, পার্থক্য ছিল নাকি ছিল না? ইচ এন্ড ইচ অফ দা। আচ্ছা, নানের ক্ষেত্রে এরকম একটা বিষয় আছে, নান এবং নান অফ দা। দেখেন 23 নাম্বার, 23 নাম্বার তৈলচিত্র আলাউদ্দিন আলাজাদ, নান অথবা নান অফ দা। নান অফ দা থাকলে, না যদি নর্মালি নান, আচ্ছা নান অফ দা লিখি, নান অফ দা থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন নান অর্থ কি ও জানেন তো? নান মানে কেউ না বা কারো না। None of the students, none of the students is হবে নাকি আর হবে, able to solve the math। কি হবে বলেন? ইজ। রাইট। কেন সিঙ্গুলার? ইজ নান অফ দা থাকলে সিঙ্গুলার। ঠিক একই রকম আরেকটা ইয়ে করি, none of the none of the boys লাইক হবে নাকি লাইকস হবে টু প্লে ফুটবল? লাইকস। রাইট, কারণ সিঙ্গুলার, সিঙ্গুলার মানে কি লাইকস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।
কার কোনো প্রশ্ন আছে? নো। যদি বলি নান, নান অফ দ্য শিখলাম, এখন যদি নর্মালি নান থাকে, সাধারণভাবে নান বলতে নান থাকলে সিঙ্গুলার হয়। কেমন? যদি বলি নান ইজ ইমমর্টাল, কেউই, ইমমর্টাল অর্থ জানি কি বাংলাটা? মরণশীল স্যার। মর্টাল তো মরণশীল, আর ইমমর্টাল অর্থ চিরস্থায়ী, অমরণশীল। নান ইজ ইমমর্টাল, উদাহরণটা চমৎকার হয়েছে না? বলেন ইজ হবে নাকি আর হবে? ইজ হবে। রাইট। কিন্তু কোন কোন ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন এই নান দিয়ে যদি কোনো কিছুকে কালেকটিভলি বোঝানো হয় তাহলে আবার ইয়ে হয়ে যাবে, কখনো কখনো ব্যতিক্রম ভাবে আর হয়। লেখেন একটা ব্যতিক্রম। নান দিয়ে যদি সমন্বিতভাবে অনেককে বোঝায় তবে ভার্ব প্লুরাল। যেমন বইয়ের উদাহরণটা লিখলাম, নান আর none are helpless because they are না, আর না, they can, they can always try, কারণ তারা সবসময় চেষ্টা করতে পারে। none are helpless because they can always try। এই বাক্যে দেখেন যে নান থাকলেও এখানে সবাইকে কালেকটিভলি বোঝানো হয়েছে, পরের অংশটুকু দিয়া সকলকে একত্রে কালেকটিভলি বোঝানো হয়েছে, দে ক্যান অলওয়েজ ট্রাই। এই দে দিয়া এই বাক্যটাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কালেকটিভলি তারা চেষ্টা করতে পারে এবং প্লুরাল করে দেওয়া হয়েছে, এই জন্য এটাকে আমার বাধ্য হয়ে প্লুরাল করতে হয়েছে। প্রশ্ন বলেন। দে আর বিউটিফুল, they are beautiful because they have nice eyes। তারা সুন্দর কারণ তাদের তাদের সুন্দর চোখ আছে। এখন আমি যদি বলি যে none are beautiful because, না এটা হলো না, এখানে পজিটিভ হইতে হবে, নেগেটিভ হলে চলবে না। যদি বলতাম because they don't have nice eyes, তাহলে কিন্তু আবার সিঙ্গুলার হয়ে যেত। কথাটা বুঝেন, একটু খেয়াল করেন। যদি বলতাম যে বিকজ দে ডোন্ট হ্যাভ বিউটিফুল আইস, নান ইজ বিউটিফুল বিকজ দে ডো নট হ্যাভ বিউটিফুল আইস, তাহলে কিন্তু আবার নান ইজ হইতো, কারণ কাউকেই বোঝাচ্ছে না, কেউই পারতেছে না। কথাটা বুঝতেছেন? কেউই সুন্দর না কারণ কারোরই সুন্দর চোখ নাই। কিন্তু যদি বলতাম
যে সবারই সুন্দর চোখ আছে, এই জন্য কেউই অসুন্দর না, তাহলে কিন্তু আবার আর হয়ে যেত, বলতাম নান আর আগলি বিকজ দে অল হ্যাভ বিউটিফুল আইস। কথাটা কি বুঝতে পেরেছেন? সিমিলারলি আর একটু উদাহরণ দিই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সিমিলার, নান আর আগলি, কেউই কুৎসিত নয়, বিকজ দে অল হ্যাভ নাইস আইস। কেউই কুৎসিত নয় কারণ তাদের সবারই সুন্দর চোখ আছে। কিন্তু লেখেন কিন্তু, খুব ইম্পর্টেন্ট, কিন্তু যদি পরেরটাও নেগেটিভ দিতেন, তার মানে অর্থাৎ কাউরে যদি না বুঝাইতো, এখানে কিন্তু কালেকটিভলি সবাইকে বুঝাইছে, হ্যাঁ সবারই আছে, এই জন্য নান বলতে মূলত সবাইকে বুঝাইছে, এই জন্য প্লোরাল হয়েছে। কিন্তু এখানে যদি কালেকটিভলি কারোই নাই বুঝাইতো, তাহলে কিন্তু আবার এটা ইজ হয়ে যেত। লেখেন কিন্তু, খুব ইম্পর্টেন্ট, কিন্তু নান ইজ আগলি। সেম স্ট্রাকচার দেখেন, সেম, একদম সব সেম, কিন্তু পরের অংশে কি আছে তা দিয়ে কি বোঝাচ্ছে তার উপর ডিপেন্ড করবে। বিকজ they do not have কি না থাকলে মানুষ সুন্দর হয়, বোচা নাক না থাকলে সুন্দর হয়, তাই না? তাদের মধ্যে কেউই অসুন্দর নয় কারণ তাদের কারোরই বোচা নাক নাই, বিকজ দে ডো নট হ্যাভ ফ্ল্যাট নোজেস। দেখেন এই বাক্যটা, এই দুইটা বাক্যের কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা? হ্যালো, এই জি ভাইয়া। বাক্যটা, এই বাক্যটাতে কালেকটিভলি সবারই আছে, এই জন্য এটা কালেকটিভলি অনেককে বুঝাইছে, তার মানে এটা আর হবে, বহুবচন হবে। আর এটাতে কালেকটিভলি বুঝাইছে কারোই নাই, মানে কেউই পারে না, এটা এখানে এটা অ্যাবসলিউট নোবডি, এখানে কালেকটিভলি কেউই পারে না, এই জন্য কেউই অসুন্দর না, কারোরই বোঝা নাক নাই, এই জন্য কেউই আগলি না, কুৎসিত না। আর কেউ না বলে এখানে সিঙ্গুলার হয়েছে, সেম স্ট্রাকচার কিন্তু দুই জায়গায়, এক জায়গায় আর হয়েছে, এক জায়গায় ইজ হয়েছে। আচ্ছা, তারপর শেষ প্রায় আরেকটা আছে, কত বাজে দেখেন তো, যাক খুব সুন্দর সময় শেষ হচ্ছে। আচ্ছা দেখেন, লাস্ট রুলটা, বইয়েরও লাস্ট রুল, আমারও আজকের লাস্ট রুল। কি ব্যাপার, নতুন স্লাইড নিতে পারছি না কেন? 20টার বেশি নেওয়া যায় না নাকি? হ্যালো, আপনার কথাগুলো একটু ভেঙে আসতেছে, আমার প্রবলেম। কি বলেন ভাইয়া, আবার একটু বলেন। এখানে আমি নতুন একটা স্লাইড নিতে পারছি না, দেখাচ্ছে যে নট পসিবল, মানে 20টার বেশি স্লাইড বোধহয় নেওয়া যায় না, কারণ তাহলে আমি স্লাইড শেয়ারটা অফ করে আবার নতুন করে স্লাইড নিচ্ছি। আবার স্লাইড শেয়ার
কি ব্যাপার? আচ্ছা এখানে লিখি, জায়গা নাই যেহেতু। 21 নাম্বার রুলটা লিখি। কত নাম্বার? সরি 24 নাম্বার। এটা কি নিউ জিনিস নাকি ভাই? এটা তো আমরা আগে দেখিনি, মানে এটা দেখি একটা নতুন জিনিস শিখলাম। 20টার বেশি করা যাচ্ছে না। দেখতেছি 20টার বেশি পেজ নেওয়া যাচ্ছে না। আচ্ছা আমরা নতুন একটা রুল লিখি, যদি ভগ্নাংশ দিয়ে বাক্য শুরু হলে সাবজেক্ট এর নাম্বার অনুযায়ী কে লিখতেছেন এগুলো সুন্দর করে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। যেমন যদি বলা হয় যে একটা কাজের 3/4 মানে 3/4, তাই না? যদি লিখি 3/4, এটা কিন্তু হাফ দিয়ে, হাফের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। না, হাফের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমি হাফ দিয়ে উপর একটা দেখাবো। আচ্ছা 3/4 মানে কি বলেন তো? 4/3 ভাগে। 4/3 ভাগ। 3/4 of the work dash done. ইজ হবে নাকি আর হবে? এটা এটা কি ইজ হবে? হ্যাঁ ইজি হবে। ওয়ার্কটা সিঙ্গুলার, এই যে সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। সাবজেক্ট এখানে এ বাক্যে সাবজেক্ট কে? ওয়ার্ক না সাবজেক্ট, এই জন্য ইজ। হ্যাঁ। কিন্তু যদি অনেকগুলা কাজ থাকতো, যদি হইতো 3/4 of the works are done, যেমন একটা এক্সাম্পল দিই, হাফ অফ দ্য বয়েজ ইজ ম্যাড নাকি আর ম্যাড বলেন? আর অর্ধেক গুলা ছেলে, মানে ছেলেদের মধ্যে অর্ধেক, মানে অর্ধেক ছেলেই পাগল, তাহলে ইজ হবে না আর হবে? হবে না মানে? আর কেন? কারণ এখানে বয়েজ আছে। হাফ অফ দ্য বয়েজ আর ম্যাড। হাফ অফ দ্য বয়েজ আর ম্যাড, লাইক রায়হান লেখেন ভাই লাস্ট যেহেতু। আচ্ছা কিন্তু বলে, ভাই আপনি এখানে বলছেন যে নাম্বার অনুযায়ী ভার্ব হবে। হ্যাঁ সাবজেক্টের নাম্বার অনুযায়ী ভার্ব। সাবজেক্ট এখানে নাম্বারটা কি? প্লুরাল। ও ওকে ওকে সাবজেক্টের সাবজেক্টটা নাম। প্লুরাল, এই জন্য প্লুরাল। সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য সিঙ্গুলার। জি ভাইয়া। আচ্ছা এটার ব্যাখ্যাটা বলেন তো কি? এটার ব্যাখ্যাটা অনেকটা জেনারেল রুলের মধ্যে পড়ে যায়। একটা বাক্য বলেছিলাম না, কি যেন? The father of the 3 boys is brave, তাই না? এই 3টি ছেলের বাবা সাহসী। এখানে সাহসী কে, 3 বয়েজ নাকি বাবা? বাবা। বাবা তো একজন, এই জন্য ইজ ছিল। দ্য ফাদার অফ দ্য 3 বয়েজ ইজ ব্রেভ। ঠিক একই রকম এখানে যাকে রেফার করবে সে। এখন বলেন তো, এই যে ইজ ডান, এটা কি ইজ ডান হবে নাকি আর ডান হবে? এটা ডিপেন্ড করবে কিসের উপর জানেন? এই কি ডান হয়েছে তার উপর। ডান কি হয়েছে বলেন তো? এখানে কি 3/4 ডান হয়েছে নাকি ওয়ার্ক ডান হয়েছে? ওয়ার্ক। ওয়ার্ক ডান হয়েছে।
ওয়ার্ক কিভাবে ডান হয়েছে, কতটুকু ডান হয়েছে, কার দ্বারা ডান হয়েছে, কবে ডান হয়েছে, এটা তো পরের কথা। ডান হয়েছে কে? ওয়ার্ক। আর ওয়ার্ক কি, সিঙ্গুলার না প্লুরাল? ওয়ার্ক যেহেতু সিঙ্গুলার, তাইলে ভার্ব সিঙ্গুলার। আবার এখানে পাগল হয়েছে কে, বয়েজ নাকি হাফ? বয়স। এখানে পাগল হয়েছে বয়েজ, বয়েজ কি বহুবচন, এই জন্য আর। ভাই ভাই, জিনিসটা ভালো লাগলো। পাগল অনেক সময় হাফও পাগল হয়ে যায়, তাই না? ভাই ভাই লেখেন না ভাই, হাফ অফ দ্য বয়েস আর ম্যাড লাইক রায়হান। আচ্ছা দেখেন, আজকে আর পচাইলাম না, ডেইলি পচাইলে ছেলেটা একদিন মাইন্ড করে কান্না করে কোর্স ছেড়ে চলে যাবে লজ্জায়। মাঝে মাঝে ইন্সপিরেশন দিতে হবে। আচ্ছা এখন বলেন, এই যে লাস্ট কথাটা কেন বললাম, এই যে হাফ পাগল হইছে নাকি বয়েস পাগল হইছে, এই কথাটা, এই উদাহরণটা আমি কেন টানলাম বলেন তো? ভাই আমি অনেক হাসতেছি ভাই সত্যি। আচ্ছা আপনি বলুন। এবার মিউট করে আসো, তুমি যে অনেক হাসতেছো এটা শোনানো দরকার নাই, মিউট করে আসো। এখন আমাকে বলেন যে এটা কারণটা কি? কারণ হচ্ছে কোন কোন সেন্টেন্স আসবে পরীক্ষার হলে যেখানে যেগুলা এই রুলস গুলোর মধ্যেই পড়বে, কিন্তু আপনি ভুলে গেছেন, রুলসটা এক্সাক্ট মনে করতে পারছেন না, অথবা মনে পড়ছে কিন্তু কেন যেন কনফিউজ হয়ে যাচ্ছেন। এটা কনফিউজ হওয়ারই জায়গা। রাইট ফর্ম অফ ভার্ব আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা এগুলা এবং ডিটারমিনার, এই তিনটা জায়গায় হচ্ছে আমার কনফিউশনের। এই জন্য এই তিনটাই পরীক্ষায় বেশি দেয়। আর এখানে রুলস অনেকগুলা, ইচ্ছা করলে এক রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে 20টা রুলের 20টা কোশ্চেন এক ইংলিশে করা সম্ভব। আচ্ছা, যখনই দেখা যায় টিচারটা কোশ্চেন পায় না, তখন কই ডিটারমিনার চ্যাপ্টারটা বের করে দিই, কোন রুলটা ভালো লাগে সেই রুলে একটা একটা এক্সাম্পল দিয়ে দিই। ভালো ছিল। তো এখন এই যখনই আপনি দেখবেন যে না রুলস তো মনে পড়তেছে না, লজিকে মিলতেছে না, তখন লজিকটা অ্যাপ্লাই করবেন এইভাবে যে, যে ভার্বটা যে হইছে, ভার্বটা কি হইছে, ডান হইছে। ডানটা হইছে কে, ওয়ার্ক নাকি ভগ্নাংশ? ডান তো হইছে অ্যাকচুয়ালি ওয়ার্ক। এই জিনিসটা আপনি মাথায় কাজ করাবেন, দেখবেন তাহলে আপনি খুঁজে পাবেন যে ও আচ্ছা এখানে কি হওয়া উচিত। আপনারা কি আমার এই কথাটা বুঝতে পেরেছেন, এই ব্যাখ্যাটা? হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি। বাকিরা? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি ভাইয়া। অন্যরা কে বুঝেন নাই বলেন এটা। কি বোঝাতে চাইছি এটা বুঝেন নাই কি, এটা বলেন। তাসিনা তাসনিম আপু বুঝেছেন? জি স্যার বুঝেছি। অনেক কষ্টে বুঝছেন, তাসনিম আপু ঘুম আসছে অনেক, বুঝে গেছে। তাহলে আমরা না পারাই শেষ করে না স্যার ঘুম আসছে মাথা ব্যথা আর কি। তাছাড়া অনেক কথা। হ্যাঁ ভাই, ওনার কণ্ঠ ভার হয়ে গেছে, বোঝা যাচ্ছে উনি সিক। আচ্ছা আমরা শেষ করে দিই, হ্যাঁ। রাইট ফর্ম অফ ভার্ব একদম শেষ, কিন্তু অনেক একদম মোটামুটি আমরা ভালোই ডিটেলস রুল শিখলাম। এর বাইরে যেগুলো এর বাইরে কিন্তু রুলস আছে, আমরা কিন্তু মাত্র অর্ধেকেরও কম পড়েছি। এর বাইরে কিন্তু অনেক হাজার হাজার রুলস আছে, এগুলা অনেক আপার লেভেলে লাগবে, এগুলো আমাদের লাগবে না। এই যে আমরা যে বাংলা ব্যাকরণ পড়ি ক্লাস 9 এর বইয়ে, যে সমাস আছে, তারপর কারক বিভক্তি আছে, এগুলো কি ধারণা আপনাদের কি ধারণা? এগুলো কিন্তু সমাসের 1/3 রুলসেও দেওয়া নাই, আরো অনেক অনেক হাজার হাজার রুলস আছে। কিন্তু যেগুলো একদম ম্যান্ডেটরি প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলের, এগুলো কিন্তু আমরা ট্রাই করেছি। আর অনেক রুলস আছে অনেক কঠিন, যেগুলো অ্যাকচুয়ালি এই বইয়েও নাই। তো ওগুলো আমাদের দরকার নাই। আপনি অক্সফোর্ড ডিকশনারিতে যান বা আপনি ক্যামব্রিজ ডিকশনারিতে যান, হাজার হাজার রুলস খুঁজে পাবেন। এত ডিপে আমরা ঢুকবো না, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারেরই অ্যাটলিস্ট প্রাইমারি লেভেল পর্যন্ত আমরা সলভ করব, যেন কোন সাবজেক্টের হাফেজ হইতে গিয়া অন্য আরো 3টা সাবজেক্ট চ্যাপ্টার যেন আমার 0 না পেয়ে যাই। ঠিক আছে, আমি 4টা সাবজেক্ট চ্যাপ্টারের আমি বেসিক রুলস গুলো পড়ে, যদি আমি 4টার মধ্যে 3টা কমন পড়ে, একটা যদি অ্যাবনরমাল আসে, তাহলে তো আমার ক্ষতি নাই। কিন্তু আমি ওই একটা চ্যাপ্টারের ওই কঠিন পর্যন্ত গিয়া, কঠিনটা ধরতে গিয়া বাকি 3টা চ্যাপ্টারের নর্মাল গুলো যদি পড়ার সময় না পাই, তাহলে কিন্তু আমার লস হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ ভাই এটাই ঠিক। আর আপনারা কিন্তু প্র্যাকটিস করছেন না, এই পর্যন্ত কেউ হোমওয়ার্ক দেন নাই। ভাই আমি হোমওয়ার্ক না, আমি লেকচার গুলো করছি। হোমওয়ার্ক আজকে ভাই দিব আপনাকে 3টার দিকে। আচ্ছা কবে পরীক্ষা কবে দিবেন বলেন? ভাই পরীক্ষা, ভালো কথা বলছেন ভাই, পরীক্ষা ভাই নেক্সট উইকে দিব। আগামী শুক্রবার না কয় কি বার? হ্যাঁ ভাই আগামী শুক্রবারই। সবাই একমত? ফ্রাইডেতেই এর মাঝে আমার আবার ল্যাব কুইজ এগুলা থাকে। তাহলে শুক্রবারই দিব নাকি?
জি ভাইয়া। হ্যাঁ ভাই, শুক্রবার দেন ভাই। কয়টায়? ওই দিন জাস্ট পরীক্ষা আর কি। হ্যাঁ, অন্য ক্লাস হবে না, শুধু পরীক্ষা। হ্যাঁ। অথবা আহ, পরীক্ষা নেওয়া যায়, পরীক্ষা তো 10 মিনিটের, 15 মিনিটের, 15টা এমসিকিউ দিয়ে 15 মিনিটের। এটা তো আমরা ইচ্ছা ওইটাই। করলে পরীক্ষার আগেও নিতে পারি। আমি তো বেশি কিছু পড়াই না, আমি শুধু আপনাদের টেন্স পড়াইছি, টেন্সের হ্যাঁ দিব। ভাই, এটা ইচ্ছা করলে ওইরকমও করতে পারেন, আপনার ক্লাসের আগেও 15 মিনিট 10 মিনিট হ্যাঁ, আপনার 20টা যে কোশ্চেন থাকবে 20 মিনিটের। 20 না, মিনিটে। হ্যাঁ, 20 মিনিট কেন, 200 10 নম্বরের মিনিট, পরীক্ষা দেন আপনারা 20টা 120 10 মিনিট। 20টা 10 মিনিটে বেশি বেশি টাইট হয়ে যায়। 15 মিনিট দিব। এটা তো আর ম্যাথ না যে ম্যাথ করতে সময় লাগবে। হুম। এটা তো যে পারে সে একবার দেখে পারবে, যে পারে না সে একবার দেখে পারবে না। এখানে তো আর পারবে না। এর কিছু নাই। আমি 20টা অঙ্ক দিব, 20টা প্রশ্ন দিব 15 মিনিটে, 5টা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, 5টা রাইট ফর্ম অফ ভার্বের, 5টা ভয়েস, 5টা টেন্স। ওকে, ওকে। আগামী শুক্রবার, এক সপ্তাহ কিন্তু হিউজ টাইম। আমি জানি আপনারা এক সপ্তাহ পড়বেন না, সেই বৃহস্পতিবার রাতে আপনারা পড়বেন শিওর। তারপরে আমি বলে আগে ঘোষণা দিয়ে রাখলাম, না ভাই, আমি আপনার আপনার এই কথাটাকে মিথ্যা প্রমাণিত করব। দেখা যাবে না। ভাইয়া আমি এক্সামের আগেই করবো, আমার স্বভাব হয়ে গেছে এটা। এটা আমারও। না ভাই, আমি আপনাকে এটা ভুল প্রমাণিত করবই। আমি আপনাকে 2 দিনের মধ্যে ভুল প্রমাণিত করবো। ওকে, 2 দিনের মধ্যে তুমি যদি বলো যে প্রমাণিত করার তো কোনো সুযোগ নাই, তুমি হয়তো আমাকে হোমওয়ার্ক দিয়া দিতে পারবা, যে তুমি যে আসলে পড়ছো বাসায় তার প্রমাণ কি? তাহলে তো প্রমাণ দিতে গেলে তোমাকে এক্সট্রা করে আলাদা পরীক্ষা নিতে হবে। এত প্রমাণ করার সুযোগ নাই। তুমি ভাই পরীক্ষা আমি ভালো প্রমাণ করো, হায়েস্ট মার্ক পাই, তাইলে বিশ্বাস করবো। ভাই আমি উদাহরণ দিয়ে দিব, আমি তো উদাহরণ দিব, আপনি না প্রত্যেকটার ক্ষেত্রে উদাহরণ চাইছেন, আমি আচ্ছা, সবগুলোরই উদাহরণ দিব। তাইলে তাইলেই তো বুঝবো তুমি পড়ছো। হ্যাঁ, সবগুলো হোমওয়ার্ক নিয়ে যদি 3টা করে উদাহরণ, কমপক্ষে 3টা করে যদি উদাহরণ খাতায় লিখে আমাকে ছবি দাও, তাইলে বুঝবো যে হ্যাঁ তুমি পড়ছো। ওকে। ঠিক আছে, গুড নাইট, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম।